নমস্কার বন্ধুরা, আমি দীপা এবং আমার হাজব্যান্ড নবেন্দু সরকার। আমরা আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে ওয়ে টু ভক্তি মার্গে আমরা এসেছি। আর প্রথমেই ভগবানের কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্ম, জীবন এবং মন। আমি একটু ঠাকুরের গুরু বন্দনা দিয়ে শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সুপ্রভাত বন্ধুরা, আপনারা তো দীপার মুখে শুনলেন যে আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন, কর্ম এবং মন, বা কর্ম, জীবন এবং মন, অর্থাৎ একে অপরের সঙ্গে কিভাবে জড়িত রয়েছে, একের প্রভাব অপরের উপর কিভাবে পড়ছে, আমরা এইগুলি নিয়ে আলোচনা করব। তা আপনারাও শুনবেন, সঙ্গে থাকবেন, দেখবেন আপনাদের ওই আলোচনা শুনতে ভালো লাগবে। তো আলোচনার প্রথমে কর্ম নিয়ে তো আগের দিনে আমি আলোচনা করেছি, আজও করব। তো আজ প্রথমে একটা যেটা বলার রয়েছে, যে একটা প্রশ্ন এসেছে যে হোয়াট ইজ লাইফ, জীবন কি। এই প্রশ্নের উত্তর আমরা প্রথমে খুঁজব। তো এই প্রশ্নের উত্তর সাদাসিধেভাবে পেতে গেলে কি পাবো আমরা? যে কোনো একটি প্রাণী জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত যা কিছু রয়েছে, এটাই তার লাইফ। এটাই বলতে আমরা সাধারণভাবে বুঝবো যে লাইফ কি। লাইফ তো ঘটনাবহুল হয়ই, কারণ লাইফের সঙ্গে কর্ম তো রয়েছে। এখন দেখুন বন্ধুরা, হোয়াট ইজ লাইফের আর একটা আনসার আমাদের কাছে আছে। সেটা হচ্ছে লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। একটু আপনারা চিন্তা ভাবনা করুন যে জন্মাবার পর থেকে প্রত্যেকটি প্রাণীকে তার অস্তিত্বের লড়াইয়ের জন্য সংগ্রাম করতে হয়। এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীকে, অর্থাৎ প্রাণীকুল এবং উদ্ভিদকুল প্রত্যেককেই তার অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করতে হয়। এই সংগ্রামটাও তো একটা কর্ম। আমাদের জীবনের সঙ্গে তাই কর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কর্ম করে যেতেই হয়। কর্ম হচ্ছে প্রকৃতিজাত প্রকৃতির এক ধর্ম। তাই আমরা যেহেতু প্রকৃতিতে বাস করি, তাই প্রকৃতির এই ধর্মকে আমাদের মেনে চলতেই হয়। দেখুন, একটা শিশু প্রথম পৃথিবীতে আসার পরে তার যে কান্নাটা, সেই কান্নাটাই হচ্ছে তার স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের প্রথম ধাপ। এইটা দিয়ে সে শুরু করে তার জীবনকে। এরপর আমাদের জীবন আস্তে আস্তে করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে থাকে। অনেক রকম কর্ম আমাদেরকে করতে হয়। ছোটবেলার এক ধরনের কর্ম আমাদেরকে করতে হয়, যুবক বয়সের অপর ধরনের কর্ম আমাদেরকে করতে হয়, এবং তার পরবর্তী পর্যায়ে বৃদ্ধ বয়সে আরও অন্যান্য ধরনের কর্ম আমাদেরকে করতে হয়। সেগুলো তো আমরা আলোচনাতে আনবই আস্তে আস্তে করে। যেমন ছোটবেলায় বাচ্চারা একটু যখন বড় হয়, তখন পড়াশোনা করাটা তাদের প্রধান কর্ম হয়ে থাকে, কারণ তাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে।
এখন বলে রাখি বন্ধু, এই এই জিনিসটাকে আবার আপনাদেরকে ভাবতে হবে কিভাবে না, আমরা যে পুঁথিগত বিদ্যাগুলি শিখি তার কতটা অংশ বাস্তব জীবনে কাজে লাগে এবং কতটা অংশ ওই ছেলেটিকে মানুষ করতে কাজে লাগে, এটাও আমাদেরকে ভাবতে হবে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে। এখন এইখানে দেখুন, এইখানেতে এই যে জীবনের কর্ম, এখানে কর্ম আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা অকর্ম, একটা সুকর্ম, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। দেখুন, ওই শিশুটি যখন সমাজে বড় হতে থাকে তখন তার ওপরে যে সমস্ত সামাজিক প্রভাব, অর্থাৎ সমাজে যে সমস্ত কর্মকাণ্ড চলছে তার কিছু কিছু প্রভাব ছেলেটির ওপর পড়তে থাকে। ওই ছেলেটি বড় হতে হতে যখন 21 বছর হয় তখন ওর মনে ভীষণ জেদ থাকে যে ও যে কোনো কাজ করব মনে করলেই করে দিতে পারে। অর্থাৎ ছেলেটি তখন কাঁচা লোহা। ওই কাঁচা লোহাকে যদি সঠিকভাবে আমরা পাকা লোহাতে রূপান্তরিত করতে পারি, আমাদের সমাজ ব্যবস্থায় যদি সেইরূপ কর্মকাণ্ড ঘটতে থাকে, তাহলে দেখবেন ওই ছেলেটি একদিন দেশের এবং দশের হয়ে উঠবে। এখন সমাজের এই যে কর্মকাণ্ড চলছে, এই কর্মকাণ্ডগুলি অনেক 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 লোকের উপরে নির্ভর করে। যেমন ধরুন, আমার দেশের সমাজ ব্যবস্থা কিরকম, এর পিছনে রাজনীতিবিদদের কিছু হাত রয়েছে, আবার আমাদের মতো সাধারণ মানুষ যারা প্রতিবাদ না করে সবকিছু সহ্য করি তাদেরও কিছু হাত রয়েছে। তো আমাদেরকে এই সবগুলি চিন্তা ভাবনা করতে হবে যে বিভিন্ন ধরনের কর্মের কথা ভাবতে হবে এবং জীবনের সাথে যে কর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেগুলি অবশ্যই ভালো কাজ বা সুকর্ম হওয়া উচিত। যখনই সেগুলো অকর্মের পর্যায়ে পৌঁছে যাবে তখন তা জীবনের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং মনের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সমাজের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দেখুন, সমাজে শিক্ষকদের স্থান অতি উচ্চে, কারণ শিক্ষকদিকে বলা হয় জাতির মেরুদণ্ড এবং এরা জাতির ভবিষ্যৎকে তৈরি করে। তো শিক্ষকদের গুণগত মান কত ভালো হওয়া উচিত বন্ধুরা, আপনারা সেটা চিন্তা ভাবনা করতে পারছেন? এখন দেখবেন আকচার খবরে বেরুচ্ছে যে ছোট ছোট বানানো বলতে পারে না এই রকম শিক্ষক প্রাইমারি স্কুলে টিচারি করছেন। তো চিন্তা করে দেখুন সমাজ অবক্ষয়ের কর্মে কত দূর নেমে গেছে। তা এইগুলো আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের সকলকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের জন্য এগিয়ে আসতে হবে। তাই শিক্ষক এমন হতে হবে যিনি ছাত্রদের সুশিক্ষা দিয়ে বড় করতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রতিষ্ঠিত মানে বন্ধু শুধু টাকা পয়সা রোজগার নয়, শুধু ভালো চাকরি করা নয়। প্রতিষ্ঠিত মানে ভালো মানুষ হওয়া, মনের দিক থেকে ভালো হওয়া। এখন এই মনের দিক থেকে ভালো হতে গেলে ভালো কর্ম করতে হবে এবং ভালো কর্মের প্রভাব পড়তে হবে। এখন এই ভালো কর্ম শুধু সমাজে নয়, আপনার আমার পরিবারেও হতে হবে। পরিবারের প্রত্যেকটি লোকজনকে এমন কর্ম করতে হবে যা ওই পরিবারের ছোট অংশীদারের ওপরেতে ভালো প্রভাব বিস্তার করে। এখন যদি অসৎ কর্ম করা হয় তাহলে সে অসৎ কর্মের প্রভাবে পরিবারের ওই সদস্যটি অসৎ পথে যেতে পারে। তাই কর্মের বন্ধনের সঙ্গে জীবনের বন্ধন খুবই সুদৃঢ় বন্ধু। তাই আমাদেরকে এইগুলো চিন্তা করতে হবে। আর এর যে ফল জীবনের ওপর, অর্থাৎ আমরা যে কর্ম করছি তার যে রেজাল্ট, সেটা তো আমাদের মনের উপরে পড়ে এবং আমাদের জীবনের উপরে পড়ে। যদি কোনো ছাত্র সারাদিন পড়াশোনা না করে অলসভাবে থেকে তার জীবন কাটিয়ে দেয়, এখন দেখুন সে পড়াশোনা না করুক
তার মধ্যে যদি সৎ মনোভাব থাকে তাহলে সে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে। যদি অলস আর অসৎ মনোভাব থাকে তাহলে সে ক্রমশ অসৎ কর্মের সঙ্গে জড়িয়ে পড়বে। এখন যারা দেখুন সৎ মনের পরিচয় দেয় তাদের সঙ্গে সৎ লোকেদেরই বন্ধুত্ব হয়, অসৎ লোকেদের বন্ধুত্ব হয় না, কারণ অসৎ লোকেরা তাদের কাছে থাকে না। আবার যাদের মনের মধ্যে অসৎ কর্মটাই বেশি থাকে তারা দেখবেন তাদের বন্ধুও যত অসৎ বন্ধুই হয়ে থাকে। এখন এই পৃথিবীতে সৎ আর অসতের একটা পার্থক্য রয়েছে, অবশ্যই এটা কর্মের ভিত্তিতে। যদি কর্মের ভিত্তিতে সৎ অসৎকে বিচার না করেন তাহলে আপনি তো বুঝতে পারবেন না কে অসৎ কে সৎ। তাই কর্মের প্রভাব প্রচণ্ডভাবে আছে। আবার দেখুন, আমাদের দেশের স্বাধীনতা আগিয়ে আসছে। 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু কি স্বাধীনতা পেয়েছিলাম? আমরা যে পূর্ণ স্বরাজ দাবি করেছিলাম, অখণ্ড স্বাধীনতার কথা দাবি করেছিলাম, সে অখণ্ড স্বাধীনতা আমরা পাইনি। আমরা কি পেয়েছিলাম? খণ্ড স্বাধীনতা। আমাদের ভারতবর্ষ দেখবেন ভাগ হয়ে গেছে। তো এটাও তো কিছু না কিছু রাজনীতিবিদদের কর্মের ফল, সুকর্মের ফল নয়, এটা কিন্তু দুষ্কর্মের ফল, যেটাকে আমরা আগিয়ে রাখতে পারিনি। যেখানে সুভাষচন্দ্র বোস তার সারা জীবন যুদ্ধ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য চেষ্টা চালিয়ে গেছেন, তার জীবন তিনি উৎসর্গ করে দিয়েছেন, এমনকি তার মৃত্যু আজও রহস্যাবৃত বন্ধু। তো আমরা কিভাবে সুভাষচন্দ্রকে ভুলে যেতে পারি? সুভাষচন্দ্রের কর্মকে কিভাবে আমরা ভুলে যেতে পারি বন্ধু বলুন? তো আমাদেরকে এই সব কথাগুলি মাথায় রাখতে হবে এবং সুকর্ম অকর্মের বিচার করতে হবে, এবং জীবনের উপরে কর্ম এবং তার প্রভাব মনের উপরে কিভাবে পড়বে এইগুলি আমাদেরকে আলোচনা করতে হবে। বন্ধুরা, আপনারা তো ওনার মুখে কর্মজীবনের কিছু কথা শুনলেন। এবার আমি একটু কর্মের উপর দিয়ে ঠাকুরের গান একটু শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, ও তুই কেঠো বনে কাল কাটালি, ও তুই কেঠো বনে কাল কাটালি, ঘুচল না জঠর জ্বালা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। রামকৃষ্ণ দিলেন বলে ধন মিলে দূর বনে গেলে, রামকৃষ্ণ দিলেন বলে ধন মিলে দূর বনে গেলে, ও কাঠুরে ও তুই এবার যা দূর বনে গেলে, পাবি চন্দনের চেলা, এবার যা দূর বনে গেলে পাবি চন্দনের চেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। আরো যদি যাসে গিয়ে ও তুই রজত খনি দেখবি গিয়ে, আরো যদি যাসে গিয়ে ও তুই রজত খনি দেখবি গিয়ে, ও কাঠুরে ওরে ও ধারে সোনার রেণু নিমানিক রতন মালা, ও ধারে সোনার রেণু নিমানিক রতন মালা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। দেহের মাঝে আছে সেজন, যদি না পাস তার অন্বেষণ, দেহের মাঝে আছে সেজন, যদি না পাস তার অন্বেষণ, ও কাঠুরে ধরো রামকৃষ্ণ চরণ, সেবন যার করেন
কমলা, ধরো রাম কৃষ্ণ চরণ, সেবন যার করেন কমলা। কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। বন্ধুরা, আপনারা গানটা শুনলেন, আর আমি এই কর্মের ওপর দিয়ে ছোট্ট একটি গল্প আপনাদেরকে শোনাই বন্ধু, আপনারা শুনতে থাকুন। এক গ্রামে অনেকজন লোক বসবাস করতেন। দুটি বন্ধু ছিল ওই গ্রামে, একজনের নাম বিশু আর একজনের নাম নিলয়। দু বন্ধু গল্প করতে করতে একদিন ঠিক করলো যে দেখো বন্ধু, 1 বিঘে জমি তো শুধুই পড়ে আছে, সে চলো না আমরা একটু ফসল ফলাই, আমরা পরিশ্রম করি, করে যদি ফসল ফলিয়ে একটু কিছু টাকা পয়সা রোজগার করতে পারি তাহলে আমাদের ভালোই হবে, চলো বন্ধু আমরা একটু কাজ শুরু করি। এই বলে দুজনে কাজ শুরু করতে লাগলো। বিশু অনেক পরিশ্রম করতে লাগলো, ওই জমিটিতে মাটি খুঁড়ে তাকে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগাছা সব তুলে ফেলে তাতে বীজ ছড়ালো, জমিটিকে জলে পরিপূর্ণ করে দিল, দিয়ে বীজ ছড়ালো। আস্তে 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 দেখতে লাগলো যে চারা গাছ সুন্দর বেরোলো, সবুজ ফসলে পরিণত হলো। তখন বিশু একদিন নিলয়কে বলছে যে দেখো বন্ধু কি সুন্দর সবুজ ফলেছে দেখো ফসলগুলি। তখন নিলয় বলছে হ্যাঁ বন্ধু, আমি তো প্রথম দিন থেকেই ভগবানকে বলতে থাকছি যে ভগবান আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদেই তো আমাদের ফসল ভালো হবে, আমি প্রতিদিন বলতে থাকছি বন্ধু। এইভাবে চলতে থাকে, ফসল আস্তে 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 হলুদ বর্ণে পরিণত হতে লাগলো। আর বিশু তো সেই সকাল থেকে সারা দিন ওই জমির ধারেই থাকে। আস্তে আস্তে ফসল বেশ পেকে গেল, সেই ফসল তোলা হলো, তুলে সেগুলিকে বিক্রিও করে ফেললো, যাকে ভালোই টাকা পয়সা হলো। দিয়ে বিশু বললো দেখো বন্ধু, আমরা সব উদ্ধার করে ফেলেছি। আর নিলয় একই কথা বলতে থাকছে যে হ্যাঁ বন্ধু, আমি তো বলতেই থাকছি যে ভগবান তুমি সব উদ্ধার করে দাও। যাই হোক, এসব করে টাকা পয়সা অনেক হলো। এবার ওই নিয়ে দু বন্ধুতে দেখছি ঝগড়া শুরু হয়ে গেছে, দু বন্ধুর মধ্যে একটা রাগারাগি সৃষ্টি হচ্ছে টাকা পয়সা নিয়ে। তখন বিশু দেখছে যে এরকম করে তো হবে না, দেখি কোথায় কি করা যায় করে দু বন্ধুতে, গ্রামের যিনি মোড়ল মশাই ছিলেন তার কাছে দু বন্ধুতে গেল। দু বন্ধুতে সমস্ত ঘটনা বলতে লাগলো। তখন মোড়ল মশাই বললেন শোনো, আমি সবই বুঝতে পেরেছি, আমি যে কাজটা বলছি সেটা তোমরা শোনো, তোমরা সেই কাজ করো। করে উনি কী করলেন, 2 বস্তা চালে কাঁকড়ে পরিপূর্ণ ছিল, উনি বললেন তুমি 1 বস্তা নিয়ে চলে যাও, ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে আনবে। বিশুকে 1 বস্তা দিলেন, আর নিলয়কে বললো তুমি এই বস্তাটা নিয়ে চলে যাও, কালকে পরিষ্কার করে আমাকে এনে দেখাবে, কে কেমন পরিশ্রম করেছো আমি বুঝতে পারবো। করে বিশু তো এখন বস্তাটি নিয়ে চলে গেল। সারা রাত লাইট জ্বালিয়ে সে বিশু তাকে মানে কি বাছাই করলো, অনেকটাই বাছাই হয়ে গেল, সামান্য পরিমাণ কিছু পড়ে রইল। আর নিলয় কি করলো, নিলয় সে বস্তাটি নিয়ে যে মন্দিরের এক কোণে রেখে দিয়ে ভগবানকে করজোরে প্রণাম করে নিলয় আমরা ঘুমিয়ে পড়লো। বেশ 2 বন্ধুর এইসব কাজ হলো। এবার সকাল হতে বিশু মোড়ল মশাইয়ের কাছে আগে গেল, দিয়ে বললো যে দেখুন আমার এই বস্তা চাল আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিছুটা আমার বাকি আছে। তখন উনি বলেন যে ঠিক আছে, তোমার কাজ তো দেখলাম, এবার দেখি নিলয় আসুক, তাকে জিজ্ঞাসা করি যে তুমি কি করলে। আর 10 মিনিটের মধ্যে আবার নিলয় চলে এলো। আবার নিলয়কে বললেন নিলয় কই তুমি তোমার চালের বস্তা আনোনি? বললো হ্যাঁ মহাশয়, দেখি আমি তো সেটিকে মন্দিরে রেখে এসেছি, আমি ভগবানের উপর সবটাই ছেড়ে দিয়ে আমি রেখে এসেছি, দেখি সেটা কি হলো কতটা আমারও তো দেখা হয়নি। করে নিলয় আবার বস্তাটি নিয়ে এলো, নিয়ে এসে ওই মোড়ল মহাশয়ের সামনে খুলে কি দেখতে থাকলো যে না না একটুও তো ঝাড়াই বাছাই চাল কিচ্ছু হয়নি, মানে যেমনকার তেমনি চাল রয়েছে। তখন মোড়ল মশাই বললেন আমি তো সবই বুঝতে পারলাম যে ওই আগের ফসলে মানে সব পরিশ্রমটাই বিশু করেছিল, তো যাই হোক আগের ফসলের সব পরিমাণ ফসলের যে ভাগ বাঁটা হলো বিশুকেই বেশি দেয়া হবে, কেন না বিশু তো বেশি পরিশ্রম করেছে, আর তুমি তো দেখছি সবটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছো, তো এটা করলে তো হবে না। করে ওরা 2 বন্ধু আবার ঠিক করতে লাগলো যে ঠিক আছে আমরা আগামী বছরে 2 বন্ধু মিলে মিশে আমরা ফসল উৎপন্ন করব, আমরা দুজনেই পরিশ্রম করব। তো এর থেকে বন্ধুরা আমরা কি বুঝতে পারছি যে ভগবান আমাদের সবই দিয়েছেন, মন বুদ্ধি বল 2টো হাতও দিয়েছেন। আর সেই কথাই মোড়ল মশাই ওনাদিকে শিক্ষা দিলেন যে শোনো, ভগবান তো মন বুদ্ধি বল সব দিয়েছেন, কিন্তু 2টো হাত নিলয় তুমি তো কাজে লাগাওনি, কাজে করলে তো হবে না।
কাজে পরিশ্রম বন্ধু আমাদেরকে করতেই হবে। ভগবান আমাদের জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন, হ্যাঁ, উনি তো আর আমাদের কাজগুলো করে দেবেন না। পরিশ্রম বন্ধু আমাদের করতেই হবে। এই শিক্ষায় আমরা পাচ্ছি এই পর্যন্ত, আপনারাও তো সবই জানেন। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, এই বলে আমি আমার ছোট্ট অনুষ্ঠান শেষ করছি। আর শেষ করার আগে আপনাদের সবার আবার কুশল কামনা করি, আপনারা ভালো থাকবেন। আমাদের এই অনুষ্ঠান তো আপনারা দেখছেনই, আমরা বুঝতে পারছি। আমাদের সঙ্গে সব সময় থাকুন। আমাদের অনুষ্ঠানটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন বন্ধুরা। ভালো থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণ।